আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প দাম্পত্য কলহ। গল্পটি তাহলে শুরু করি। আর কটা দিন পর অগ্রহায়ণ মাস পড়বে। এবার এই অগ্রহায়ণে চারটে বিয়ের নিমন্ত্রণ হয়েছে। সেই বিয়েতে যাওয়ার জন্য শাড়ি, পারফিউম, সিটি গোল্ডের দু একটা গয়না কিনবো বলে আমি তপতি মৃন্ময়ের কাছে টাকা চেয়েছিলাম। টাকা তো সে দিলই না, উল্টে বকাঝকা করেছে বলে আমিও দু চারটে কথা বলেছিলাম 1.5 বছর আমাদের বিয়ে হয়েছে, এই 1.5 বছরে বিয়ের সময়কার পারফিউম শাড়ি ব্যবহার করে আসছি, এতদিন তোমাকে বলিনি। তাছাড়া সেগুলো সব পুরানো আর ফুরিয়ে গেছে। বর্তমান দিনে সোনার গয়না পরে বেরোনো কতটা বিপজ্জনক সে তো তুমি জানো। তাই তো সিটি গোল্ডের কথা বলেছি। তারপর বেশ অভিমান করে বলেছি, ঠিক আছে যাও, আমি বিয়ে বাড়ি যাব না। আমার এই দু চারটে কথা শুনে মৃন্ময় বলেছে, ঝগড়াঝাটি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? ঝগড়াঝাটি আমি করি, কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। কারণ আমার যা লাগবে সেগুলো কি আমি এখনও আমার বাবার কাছ থেকে নিয়ে আসব? তাই ঠিক করেছি এবার আমি প্রমাণ করে ছাড়ব ঝগড়াঝাটি ছাড়াও আমার পেটের ভাত হজম হয়। মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল বলে মুখ ভার করে রাগের মাথায় প্রথমে ভেবেছিলাম রান্না না করে মৃন্ময়কে জব্দ করব। কিন্তু পরে ভেবে দেখলাম মৃন্ময়কে জব্দ করতে গিয়ে তো আমারও খাওয়া হবে না। তাই ওটা বাদ দিয়ে গত 2 দিন ধরে আমি আমার স্বামী মৃন্ময়ের সাথে কথাও বলছি না, তার পাশে শুচ্ছিও না। তবে একটা দিন যাওয়ার পর এই যে শুচ্ছি না, কথা বলছি না, তার জন্য কিন্তু আমার একদম ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগলেও নিজের মনে নিজে কষ্ট পেলেও মনে মনে ঠিক করেছি, দেখি না মৃন্ময় শেষ পর্যন্ত কি করে আমার রাগ অভিমান ভাঙায়। আজ রবিবার। মৃন্ময় সকাল সকাল বাজারে গিয়ে একটু খাসির মাংস এনে রান্নাঘরের সিঙ্কের মধ্যে রেখে হাত ধুতে ধুতে বলল, মাংসটা একটু লম্বা ঝোল করে রান্না করলে ভালো হয়, আজ শুধু ভাত আর মাংস খাবো। হাত ধুয়ে চলে যাওয়ার সময় পিছন দিক দিয়ে বলে গেল, ব্যাগের মধ্যে 2টো আম আছে, যদি সম্ভব হয় একটু আমের চাটনি বলে কথা শেষ না করে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকলো। আমি মুখ টিপে হাসতে হাসতে চায়ের জল চাপালাম। মাংসটা টক দই মাখিয়ে রেখে আমের চাটনিটা করছিলাম। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি যাওয়ার আগেই মৃন্ময় গিয়ে দরজাটা খুলে দিল। উঁকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম কে এসেছে। কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর মৃন্ময় একাই ওপাশ থেকে একটা প্যাকেট হাতে নিয়ে ভেতরে এলো। আমি না দেখার ভান করে রান্না করতে লাগলাম। মৃন্ময় আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, কারণ আমি কুরিয়ার থেকে একটা প্যাকেট এসেছে, প্যাকেটটা টেবিলের উপর রাখা আছে। কারো নামে মানে? সেটা যে আমার বুঝতে বাকি রইল না। গ্যাসটা অফ করে ড্রয়িং রুমে এসে দেখি গিফটের প্যাকেটের উপরে আমার ফোনটা চাপা দিয়ে রাখা। মৃন্ময় মুখের সামনে একটা বই ধরে বসে আছে, ভাবখানা এমন যেন তিনি বই পড়ছেন। ফোনটা সরিয়ে টেবিলের উপর থেকে প্যাকেটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম। অদ্ভুত, প্যাকেটের গায়ে কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তার কোনো নামধাম নেই। তবুও প্যাকেটটা খুলে ফেললাম। ভিতরে দেখি শাড়ি, পারফিউম আর ক্যাডবেরি। এত কিছু! চোখ কপালে তুলে বললাম, এসব আবার কে পাঠালো? লোকটার সাথে তো আমার ঝগড়া চলছে, সে পাঠালে তার কথা তো সে বলেই আমাকে দিত। তাহলে কে হতে পারে? কথাটা বলেই আমি টেবিলের উপরে জিনিসগুলো সাজাতে লাগলাম। মৃন্ময় মুখের সামনে ধরে থাকা বইটা থেকে মুখটা তুলে আমার দিকে সন্দেহের নজরে তাকিয়ে বলল, আজকাল এত গিফটও আসছে দেখছি বাড়িতে। বাহ, ভালোই তো। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এজন্যই বোধ হয় এখন আর আমার সাথে কথা বলার প্রয়োজন হচ্ছে না। মৃন্ময়ের খোঁচা মারা কথার জবাব দিয়ে বললাম, কি বলতে চাইছো তুমি? তুমি কি ভাবছো আমাকে আমার কোনো বয়ফ্রেন্ড এই গিফটগুলো পাঠিয়েছে? সে বইয়ের মধ্যে মুখ গুঁজে বলল, সেটা আমি কি করে জানবো? জানার কথা তো তোমার। মনে মনে চিন্তা করতে লাগলাম, একে জব্দ করা যায় কি করে?
মাথায় একটা প্ল্যান খেলে গেল। লোকটাকে খ্যাপানোর জন্য বললাম, ওয়েট ওয়েট, আমার মনে করতে দাও। আমি যদি খুব ভুল না করি তাহলে এই গিফটগুলো মনে হয় সুবীর পাঠিয়েছে, আর যদি সুবীর না হয় তবে সমরেশ তো হবেই। মৃন্ময় টেবিলের উপরে বইটা ধপাস করে রেখে বলল, লেট মি ক্লিয়ার। এই সুবীর, সমরেশ এরা কারা? এরাই বা তোমাকে গিফট পাঠাবে কেন? আমি মনে মনে হেসে বললাম, তীর একেবারে ঠিক জায়গায় লেগেছে, মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে। মৃন্ময়ের দিকে তাকিয়ে হেসে বললাম, এরা সবাই কলেজে আমার পিছন পিছন ঘুরে বেড়াতো, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করতো। তাদেরই কেউ হবে হয়তো, এরা না হলে আর কে হতে পারে? আমার জন্য এত সুন্দর গিফট পাঠাবে। বাহ, ভালোই তো, এখনও আমাকে মনে রেখেছে। সত্যিই বোধ হয় আমাকে অনেক বেশি ভালোবাসতো। কেন যে তোমার মতো একটা ঝগড়ুটের সঙ্গে আমার দেখা হলো? আর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে তার মুখের এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, একদম ঠিক দেখছি। তার চোয়াল দুটো শক্ত হয়ে যাচ্ছে, তার মানে রাগ হচ্ছে, রেগে আগুন হয়ে যাচ্ছে। আমি মনে মনে হাসছি। মৃন্ময় এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, ওসব মনে রাখারাখি আরও কত কিছু যে শুনতে হবে আমাকে, আগে কখনো বলনি কেন? আর একটু রাগানোর জন্য বললাম, তোমাকে বলার কি আছে? বিয়ের আগে অমন কত ছেলে ছোকরাই তো আমাকে প্রপোজ করেছে, সবার নাম কি আমি মনে রেখেছি নাকি? নেহাত তোমার কপাল ভালো ছিল তাই চান্স পেয়ে গেছো। বেচারা রাগে কিছুই বলতে পারছে না। রাগটা আর একটু বাড়াবার দরকার। ঘরের চারিদিকে তাকিয়ে বললাম, ঘরটা মনে হচ্ছে জেলাসির আগুনে পুড়ে যাচ্ছে বলে নাকটা টেনে একটু গন্ধ শোকার চেষ্টা করলাম। হ্যাঁ ঠিক, কেমন যেন পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। তুমি পাচ্ছ না? পরক্ষণেই বললাম, তুমি পাবে কি করি? গন্ধটা মনে হচ্ছে কারো হৃদয় পোড়া। মৃন্ময় বেশ রেগে মেগে আমার দিকে তাকাতেই আমি বললাম, মানে মনে হয় রান্নাঘর থেকে গন্ধটা আসছে বলে গিফটগুলোর দিকে তাকিয়ে বললাম, তবে যাই বলো, গিফটগুলো কিন্তু দারুণ হয়েছে। একটা থ্যাঙ্কস তো পাওনাই থাকে আমার তরফ থেকে। দাঁড়াও 1 মিনিট, ফোনটা খুলে দেখি যে গিফট পাঠিয়েছে সে কোনো মেসেজ পাঠিয়েছে কি না। শিওর হওয়ার দরকার, তাই না বলো? টেবিল থেকে মোবাইলটা হাতে নেওয়া মাত্রই মৃন্ময় আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটা টেনে নিয়ে বলল, কেউ পাঠায়নি এই গিফট, এগুলো আমি আমার বন্ধু টুটুনকে দিয়ে আনিয়েছি। মুখে হাতের তালুটা চাপা দিয়ে চোখ কপালে তুলে মুখ টিপে হাসতে হাসতে বললাম, তুমি এনেছো? মৃন্ময় একটু নিচু স্বরে বলল, 2 দিন ধরে তুমি আমার কাছে আসছো না, কথা বলছো না, ঝগড়াও করছো না, আমার একদম ভালো লাগছে না। তাই ভাবলাম কিভাবে তোমার সাথে কথা বলে ঝগড়া করা যায়। ঠিক সেই সময় টুটুন ফোন করে খোঁজ নিচ্ছিল 2 দিন ধরে দেখা নেই, শরীর ঠিক আছে কি না। তখন টুটুনকে সমস্ত ব্যাপারটা বলতে সেই এই প্ল্যানটা দিল। আমি তখন ওকে কি কি আনতে হবে সেগুলো বলেছিলাম। আমি কপাল কুঁচকে বললাম, তোমার পেটে পেটে এত বদবুদ্ধি? মৃন্ময় অভিমানের স্বরে বলল, গিফটগুলো না এলে তো জানতেই পারতাম না কারা কারা তোমার পিছনে লাগতো, কারা কারা তোমাকে পছন্দ করতো, কারা তোমাকে প্রপোজ করেছিল। আমি ক্যাডবেরি থেকে একটু কামড়িয়ে খেতে খেতে বললাম, আমি যদি এইসব কথা তোমাকে না বলতাম তাহলে তোমার পেট থেকে এই কথাগুলো বার করতেই পারতাম না। তুমি এগুলো এনেছো। আমার কথা শুনে মৃন্ময়ের চোখ ছানা বড়া হয়ে গেল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি হাসতে হাসতে একটু এগিয়ে গিয়ে মৃন্ময়ের মুখে একটু ক্যাডবেরি দিয়ে তার বুকে মাথাটা রেখে বললাম, তাহলে প্রমাণ হলো তো, ঝগড়া ছাড়া আমাদের কারো পেটের ভাত হজম হয় না। একটু মান অভিমান ঝগড়া ছাড়া আমাদের ভালোবাসা জমে না। তবে যাই বলো, ঝগড়া থেকে যদি এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় তবে সেই ঝগড়াই ভালো। মৃন্ময় আমাকে তার বুকের মধ্যে 2 হাত দিয়ে চেপে ধরে রেখে বলল, আমারও ভালো লাগে না, তবে আমাদের খেয়াল রাখতে হবে কখনোই যেন মাত্রা অতিরিক্ত না হয়। বলে বলল, তোমার ওই সিটি গোল্ডের কী কী গয়না কিনবে বলেছিলে, বিকেলে আমার সাথে গিয়ে তুমি তোমার পছন্দ মতো ওগুলো
কিনে নিও। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।